বাংলাদেশে ক্ষমতার চেয়ারে যে বা যারাই বসেছে অধিকাংশেরই ভাগ্যে জুটেছে চরম লাঞ্ছনা, পদত্যাগ অথবা রাষ্ট্রপতি কর্তৃক বরখাস্তের ইতিহাস। বাংলাদেশে ক্ষমতার চেয়ার এত নড়বড়ে কেন? বাংলাদেশের রাজনৈতিক সংকট কি নতুন কোনো ঘটনা, নাকি হিস্ট্রি রিপিটস ইটসেলফ? পাকিস্তানের সময় কিংবা বাংলাদেশ হবার পরও এখানে ক্ষমতার বদল ঘটেছে সকালে বিকালে, আলাপে সংঘর্ষে, শাসন শোষণে, বিপ্লব প্রতি বিপ্লবে। এখানে রাজনীতির ঘর যেন ভেন্না পাতার ছানি, যাতে একটুখানি হাওয়া দিলেই নড়বড় করে ভেঙে পড়ে। সাল 1947, ভারতে ব্রিটিশ সরকারের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতকে ভাগ করলেন ধর্মের ভিত্তিতে। এখানে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের বিজয় হলো, দুটি রাষ্ট্র হলো পাকিস্তান ও ভারত। এখানে পাকিস্তান গঠিত হলো দুটি খণ্ডিত অংশ, পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে। পরবর্তীতে বিবাদমান এই দুটি অংশের যাবতীয় বিশৃঙ্খলার বীজ এখানেই লুকিয়েছিল। পরীক্ষামূলকভাবে যে পাকিস্তানি আমলে গণতন্ত্রের চর্চা হয়েছিল তার স্মৃতি খুব বেশি সুখকর ছিল না। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত ক্ষমতার রাজনীতিতে যারাই এসেছিলেন, এই ক্ষমতার শাসকদেরকে মোটা দাগে দুটি ভাগে ভাগ করা যায়, তাহলে দেখা যাবে 1947 থেকে 1958 পর্যন্ত গণতন্ত্র হয়েছে এবং 1958 থেকে 1971 সাল পর্যন্ত সামরিক শাসন। দেখব 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হলো, তখন এবং গভর্নর হলেন পাকিস্তান জাতির পিতা কয়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এবং প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান। তিনি ছিলেন পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক। লিয়াকত আলী খান 1947 সাল থেকে 16 অক্টোবর 1951 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং তার পরিণতি হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল। ঠিক এই সময় বাংলা প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন ছিলেন 15 আগস্ট 1947 থেকে 14 সেপ্টেম্বর 1948 পর্যন্ত। কয়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর পাকিস্তানের গভর্নর হলেন খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন গভর্নর থাকলেও মূল ক্ষমতা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে। লিয়াকত আলী খান যখন মারা গেলেন অক্টোবর 1951 সালে, 16 অক্টোবর 1951 সালে, তখন দেখা গেল যে খাজা নাজিমউদ্দিন গভর্নর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। ঠিক এই সময়ে বাংলায় প্রাদেশিক পরিষদে ক্ষমতায় এলেন মুখ্যমন্ত্রী হলেন নুরুল আমিন। নুরুল আমিনের সময়টা অত্যন্ত সিগনিফিক্যান্ট বাংলাদেশের ইতিহাসে। নুরুল আমিন 1948 সাল থেকে 1954 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময় পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয় এবং নুরুল আমিনের সেখানে ভূমিকা ছিল পাকিস্তান সরকারের অনুগত, বা পাকিস্তান সরকার যেমনটা চেয়েছিল বাংলা ভাষার আন্দোলনের প্রশ্নে নুরুল আমিনের ভূমিকা ছিল বিপরীত। খাজা নাজিমউদ্দিন যখন বরখাস্ত হলেন, তখন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ এবং গোলাম মোহাম্মদ খাজা নাজিমউদ্দিনকে বরখাস্ত করে 17 এপ্রিল 1953 তারিখে মোহাম্মদ আলী বগুড়া, যার প্রকৃত নাম ছিলেন সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী, কিন্তু তার বাড়ি পূর্ব বাংলায় বগুড়ায় হওয়ার কারণে তিনি মোহাম্মদ আলী বগুড়া নামে পরিচিত ছিলেন। মোহাম্মদ আলী বগুড়া ছিলেন তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। সেখান থেকে গোলাম মোহাম্মদ, যিনি গভর্নর ছিলেন, তাকে আমন্ত্রণ জানালেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। মোহাম্মদ আলী বগুড়া যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলায় তখন ক্ষমতায় বসলেন। যুক্তফ্রন্টের নির্বাচন ছিল পূর্ব পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ঘটনা। এই নির্বাচনে বাংলাদেশে তৎকালীন সময়ে মুসলিম লীগকে পরাজিত করার জন্য শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী প্রমুখ নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটি রাজনৈতিক মোর্চা গঠন করলেন এবং এই রাজনৈতিক মোর্চা সেই নির্বাচনে 237টি আসনের মধ্যে 228টি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং এই নির্বাচনের মাধ্যমে শেরেবাংলা একে ফজলুল হক তিনি ক্ষমতায় আসলেন। 3 এপ্রিল তারিখে শপথ নিলেন এবং 1954 সালে এবং 29 মে তারিখে তিনি বরখাস্ত হলেন। এই নির্বাচনে পূর্ব বাংলার প্রতিনিধিদের নিরঙ্কুশ বিজয় অর্জন সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে ক্ষমতায় বেশি দিন স্থায়ী করলেন না। এর নেপথ্যে একটি কারণ আছে। শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। খুব স্বাভাবিকভাবে নির্বাচনের পর তিনি ভারতে গেলেন। কলকাতায়
তার প্রাক্তন সহকর্মী বন্ধু সবার সাথে সাক্ষাৎ করলেন এবং বিভিন্ন নাগরিক সংবর্ধনায় অংশ নিলেন। তিনি যখন ভারত সফরে ছিলেন তখন তাকে ভারতের দালাল বলে আখ্যা দেওয়া হচ্ছিল এবং তিনি যখন দেশে ফিরে এলেন তখন তাকে করাচিতে ডেকে পাঠানো হলো। 7 দিন ধরে নানা ধরনের প্রশ্নবাণে জর্জরিত করার পর শেরেবাংলা একে ফজলুল হক সরকারকে কমিউনিস্টদের আন্দোলন প্রতিহততার দরুন শেরেবাংলা একে ফজলুল হককে 29 মে 1954 সালে বরখাস্ত করা হলো। ততদিনে কমিউনিস্ট দল নিষিদ্ধ হয়েছে। তখন পূর্ব বাংলায় মার্কিনীদের ইন্ধনে পাটকলের শ্রমিকদের মধ্যে একটি সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হলো এবং এদিকে মোহাম্মদ আলী বগুড়া 10ই আগস্ট 1955 তারিখে গভর্নর জেনারেল কর্তৃক বরখাস্ত হলেন এবং বরখাস্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন চৌধুরী মোহাম্মদ আলী, যিনি পাকিস্তান মুসলিম লীগের একজন সক্রিয় সদস্য। 1955 সালে তিনি ক্ষমতায় এলেন। ততদিনে বাংলায় সরকার গঠন নিয়ে অনেক নাটক চলছিল। চৌধুরী মোহাম্মদ আলী যখন শেরেবাংলা একে ফজলুল হককে বরখাস্ত করলেন তখন শেরেবাংলা একে ফজলুল হক পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর সাথে অনেক ঘনিষ্ঠ হবার প্রচেষ্টা চালান। ইতিমধ্যে পূর্ব বাংলায় জারি হলো গভর্নরের শাসন। চৌধুরী মোহাম্মদ আলী যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন তখন বাংলায় কৃষক শ্রমিক পার্টি সরকার গঠন করলো। ঠিক এরপরই আবু হোসেন সরকার 14 অক্টোবর 1955 সালে আবার বরখাস্ত হলেন। এবারে 20 জুন 1955 তারিখে আবু হোসেন সরকার আবার সরকার গঠন করলেন। এরপরে 30 আগস্ট 1956 সালে তিনি আবার বরখাস্ত হলেন। চৌধুরী মোহাম্মদ আলী ক্ষমতা গ্রহণের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন ইস্কান্দার মির্জা এবং ইস্কান্দার মির্জা চৌধুরী মোহাম্মদ আলীকে নানাভাবে প্রেশারাইজ করে পদত্যাগ করতে বাধ্য করেন। এরপরে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন, তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান করলেন এবং প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী পূর্ব বাংলায় যে সরকার গঠন করলেন সেটি আতাউর রহমান খানের নেতৃত্বে 58 সালে মার্চ পর্যন্ত আতাউর রহমান ক্ষমতায় ছিলেন। এরপরে 1958 সালে আবার আবু হোসেন সরকার ক্ষমতায় এলেন। এরকম ক্ষমতার পট বদল হতেই থাকে। আবার মার্চ 1958 থেকে 18 জুন 1958 সাল পর্যন্ত আতাউর রহমান খান ক্ষমতায় এলেন আওয়ামী লীগের নেতৃত্বে। এভাবে ক্ষমতার পালাবদল চলতে থাকলো। ইতিমধ্যে দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 25 আগস্ট পূর্ব পাকিস্তান থেকে গভর্নরের শাসন তুলে নেওয়া হয়। এরপরে আবার গভর্নরের শাসন দেওয়া হলো। তারপরে দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 25 আগস্ট পূর্ব পাকিস্তান থেকে গভর্নরের শাসন তুলে নেওয়া হয় এবং আতাউর রহমান খান পুনরায় মন্ত্রিসভা গঠন করেন। কিন্তু আইনসভায় সোহরাওয়ার্দী সমর্থক আওয়ামী লীগ ও ফজলুল হক সমর্থক কৃষক শ্রমিক পার্টির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আর রেষারেষির পুনরায় তীব্র আকার ধারণ করলো। 20 সেপ্টেম্বর প্রাদেশিক আইনসভায় অধিবেশন বসলো এবং সদস্যরা পরস্পরের প্রতি অবিশ্বাস, ঘৃণা আর প্রতিহিংসার আগুনে জ্বলে উঠল। আওয়ামী লীগ আনিত স্পিকারের প্রতি অনাস্থা ইস্যু নিয়ে 20 থেকে 23 সেপ্টেম্বর আইনসভায় চলল চরম হট্টগোল, শেষে মারামারি। এরই এক পর্যায়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী মারাত্মকভাবে আহত হলেন এবং 26 সেপ্টেম্বর তিনি হাসপাতালে মৃত্যুবরণ করলেন। পাকিস্তানের ইতিহাসে এই ন্যাক্কারজনক ঘটনা এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা দেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতির জন্য ফিরোজ খান নুনকে মন্ত্রিসভায় আওয়ামী লীগের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য বলেন। ততদিনে সোহরাওয়ার্দী উৎখাত হয়েছেন ইস্কান্দার মির্জা কর্তৃক। প্রথমে প্রধানমন্ত্রীর পদ ব্যতি রেখে মন্ত্রিসভায় অংশগ্রহণে রাজি হচ্ছিলেন না সোহরাওয়ার্দী। পরে পরিস্থিতি খারাপ আঁচ করে তিনি তার দলের 5 জন সদস্য এবং একজন সমর্থককে মন্ত্রিসভায় পাঠিয়ে শপথ করালেন। কিন্তু মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে বিরোধ সৃষ্টি হলো। ফিরোজ খান নুন নিষ্পত্তি না করতে পেরে 7 অক্টোবর তার মন্ত্রিসভা পুনর্গঠন করেন। এদিন রাতেই প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা দেশে মার্শাল ল প্রয়োগের মাধ্যমে সামরিক শাসন জারি করলেন। তিনি সংবিধান স্থগিত করলেন এবং মন্ত্রিসভা ভেঙে দিলেন। 27 অক্টোবর সামরিক বাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খানকে প্রধান করে একটি মন্ত্রিসভাও গঠন করলেন। কিন্তু ওই দিনই ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান নিজেই প্রেসিডেন্টের পদ দখল করলেন। এদিকে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, যিনি ছিলেন পূর্ব বাংলার একজন রাজনৈতিক, কিন্তু তিনি বাংলাদেশে বিস্তৃত একজন রাজনৈতিক হিসেবে পরিচিত, তাকে খুব বেশি জনগণ মনে রাখে নাই। তিনি প্রথম থেকেই ক্ষমতালোভী ছিলেন এবং ক্ষমতাকে নিজের কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছেন এবং তিনি সময়ে সময়ে বিভিন্ন প্রধানমন্ত্রী বা তাদেরকে বরখাস্ত, আবার পুনর্বহাল
এরকমভাবে একের পর এক ক্ষমতার পট পরিবর্তন করে। 1956 থেকে 1958 পর্যন্ত তিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন এবং তার পছন্দমতো ব্যক্তিদেরকে ক্ষমতায় বসিয়েছেন এবং তিনি যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 1958 সালে আইয়ুব খানকে প্রদান করে মার্শাল ল জারি করলেন, সেই আইয়ুব খানই তাকে ক্ষমতা থেকে উৎখাত করলো। 1947 থেকে 1958 পর্যন্ত এই যাবতীয় ঘটনাবলী ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা। এই স্মৃতিটা অত্যন্ত সুখকর হলো না, এই অভিজ্ঞতাটা অত্যন্ত তিক্ত ছিল। এই তিক্ত অভিজ্ঞতার পর 1958 সালে ক্ষমতায় এলেন আইয়ুব খান। আইয়ুব খান দেশে মার্শাল ল জারি করলেন, তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হলেন এবং আইয়ুব খান একসময় বেসিক ডেমোক্রেসির আদলে সমগ্র পাকিস্তানকে শাসন করার চেষ্টা করলেন। প্রাথমিক পর্যায়ে গণতন্ত্রের যে চর্চা নানাভাবে বাধাগ্রস্ত হলো, এর পেছনে প্রধানত কারণ ছিল গণতন্ত্রের যে মানসিকতা তখন পর্যন্ত গড়ে ওঠে নাই। 1947 সালের আগে ব্রিটিশ শাসনের অধীনে হিন্দুরা শিক্ষা দীক্ষায়, ব্যবসা বাণিজ্যে, সম্পদে, অর্থনৈতিকভাবে সব দিকে এগিয়ে ছিল এবং 1947 সালে নবগঠিত পাকিস্তানের পক্ষে যে ম্যান পাওয়ার ছিল, এটা দিয়ে তৎকালীন সময়ে একটি দেশকে পরিচালনা করা খুব বেশি সক্ষমতা ছিল না। পাকিস্তানে গণতন্ত্রের কবর রচনা হলো ইস্কান্দার মির্জার হাত ধরে। ইস্কান্দার মির্জা শেষ গভর্নর ছিলেন এবং তিনি রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হন। তার সময়ে সেনাবাহিনী পাকিস্তানের ক্ষমতায় ভাগ বসাতে বা হস্তক্ষেপ করতে আরম্ভ করলো, যার দরুন তাকেও একসময় ক্ষমতা থেকে উৎখাত হতে হয়েছে। প্রেসিডেন্ট আইয়ুব খান খুব ঘটা করে 1968 সালে তার সুশাসন, তার তথাকথিত সুশাসনের 1 দশক পূর্ণ করলেন এবং এই সময়ে সমস্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হলো। 1906 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি বুনিয়াদী রাজনৈতিক দল, যার মাধ্যমে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, মুসলিম লীগ, ওই সময়টাই প্রায় সম্পূর্ণরূপে ভেঙে পড়লো। অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড সীমিত হয়ে এলো এবং তখন খুব বেশি রাজনৈতিক স্পেস ছিল না। এই সময় মাওলানা ভাসানী সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে সংগঠিত হবার, একত্রিত হবার চেষ্টা করলেন। পাকিস্তান কৃষক সমিতির আদলে রাজনৈতিক কর্মকাণ্ড তৈরি করার মতো। আইয়ুব খানের শাসন ছিল অনেকাংশেই স্বৈরা শাসনের মতো এবং 1969 সালে বাংলায় যে গণ আন্দোলন তৈরি হলো, এর পেছনে বিবিধ কারণ রয়েছে এবং 1969 সালে ক্ষমতার কেন্দ্রে চলে এলেন ইয়াহিয়া খান এবং ইয়াহিয়া খান যখন ক্ষমতায় বসলেন তখন তিনি 1970 সালের একটি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এবং 1970 সালে তিনি ঠিকই নির্বাচন দিলেন। 1970 সালের নির্বাচনে সমগ্র পাকিস্তানে যখন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলো, তো আওয়ামী লীগকে ক্ষমতা না দেবার পাঁয়তারা স্পষ্ট হয়ে ওঠে 1971 সালের মার্চ মাসেই এবং সেটার সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে 1971 সালে 25শে মার্চ রাতে, যখন তারা অপারেশন সার্চলাইট শুরু করে এবং 1971 সালে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধে যখন তারা পরাজিত হলো, তখন এই পরাজিত শক্তি হিসাবে ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর হাতে ক্ষমতা দিয়ে তিনি নিজেও বিতাড়িত হন। 1947 থেকে 1971 সাল পর্যন্ত ক্ষমতার এরকমভাবে যারাই কেন্দ্রে ছিলেন তারাই নানাভাবে বরখাস্ত হয়েছেন এবং নানা মত থেকে বিতাড়িত হয়েছেন।